আপনাদের সকলকে স্বাগত। হেলথলাইন অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। হেলথলাইন অনুষ্ঠান মানে আপনারা জানেন আমরা প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, এমন বিষয় যেগুলো হয়তো আপনি আমি জানি কিন্তু সেটা আরো বিস্তারিত আমরা জানতে চাই। একজন এক্সপার্ট আমাদের সঙ্গে প্রত্যেকদিন এই অনুষ্ঠানে থাকেন, আজকেও রয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালীন ফুসফুসের রোগ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা গরমকালের থেকে শীতকালটা অনেক বেশি পছন্দ করি। শীতের যে তাপমাত্রা সেটা অনেক বেশি আমাদের সহজবোধ্য মনে হয়, সেই জন্যই পছন্দ করি। কিন্তু বর্তমান সময়ে প্রায় 13 বছরের রেকর্ড ব্রেক করেছে, আমি বলবো যে 10.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আর এই 10.2 ডিগ্রি সেলসিয়াস অনেকের কাছেই খুব ভালো লাগলেও, আমার বিশেষত খুব শীতকাল পছন্দ, কিন্তু খুব ভালো লাগলেও এই যে শীতের তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে কিন্তু আপনার আর আমার শরীরে অনেক বেশ কিছু ক্ষতি হতে পারে। ফুসফুসের অনেক রোগ যা ধরা পড়তে পারে, সামনে আসতে পারে। এই যে বিষয়টা, যে শীতকাল চলছে আপনার খুব পছন্দের সময় হলেও এই দিনগুলোতে কি কি রোগ আমাদের হতে পারে ফুসফুসে, বা তার প্রিভেনশন আমরা কিভাবে করব, তার চিকিৎসা আমরা কিভাবে করব, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর তপন বিশ্বাস, এমডি ডিএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বেলেঘাটা আইডি বিজি হসপিটাল। অনেক স্বাগত স্যার। নমস্কার স্যার, প্রথমেই একটা কথা, যে আমরা দেখছি শীতকালীন যে তাপমাত্রা সেটা দিনের পর দিন নামছে। 13 বছরের রেকর্ড ব্রেকিং নেমেছে, 10.2 ডিগ্রিতে নেমেছে, আরো নামবে বলা হচ্ছে। কিন্তু এই যে শীতকালীন তাপমাত্রা মানুষ খুব এনজয় করছে, কিন্তু ফুসফুসে এর প্রভাব তো পড়ছে। এই শীতকালীন যে ফুসফুসের সংক্রমণ, সেই বিষয়টা কি? দেখুন, সংক্রমণ হচ্ছে একটা ইনফেকশন, কিন্তু ইনফেকশন ছাড়াও শীতকালে মানুষের লাং ঘটিত কিছু ডিজিজ আর কি দেখা দেয়। এটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনফেকশন জনিত রোগ ব্যাধি, আর একটা হচ্ছে নন ইনফেকশন জনিত রোগ ব্যাধি। নন ইনফেকশন কেন এই সময় শ্বাসকষ্ট বা কাশি টাশি দেখা দেয়, তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে এয়ার, শীতকালীন যে এয়ার, সেটা একটু পলুটেড এয়ার থাকে। এয়ারের কম্পোজিশনে কিছু ডাস্ট, ধুলো বালি বা ধোঁয়া। তো এই যে ধুলো বালি, এই ধোঁয়া যখন আমরা নিঃশ্বাসের সাথে নিচ্ছি, সেইগুলো লাংয়ের মধ্যে যে লাংটাকে ইরিটেশন করছে, ইনফ্লামেশন হচ্ছে, তার জন্য সর্দি কাশি এইগুলো দেখা দেয়। এবং যাদের হাঁপানি বা অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয় বেশি আকারে। আর একটা হচ্ছে যে এই শীতকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাটা খুব কম। যদি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 30%-এর নিচে চলে যায়, তখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট শুকিয়ে যায়। আমরা দেখি যে এই শীতের দিনে প্রায় ঠোঁট বা লিপ শুকিয়ে যায়, কারণ এটা বাতাসে যে জলীয় বাষ্প কম থাকে এবং আমাদের টিস্যুতে বা লিপসে আর্দ্রতা বেশি, তার জন্য ইভাপোরেশন হয়ে ঠোঁটটা শুকিয়ে যায়। তেমনি যেমন ঠোঁট শুকিয়ে যায়, আমাদের লাংটাও অনেকটা শুকিয়ে যায় যদি আপেক্ষিক আর্দ্রতা কম। তো লাং যদি শুকিয়ে যায়, আমরা যেমন ঠোঁটের কথা বললাম, দেখবেন ঠোঁটে অনেক সময় ক্র্যাক হয়, মাইক্রো ক্র্যাক। যদি আমরা ময়েশ্চারাইজার না দেই তাহলে ক্র্যাক হয়। তো লাংয়েরও সেই রকম কিছু মাইক্রো ক্র্যাক হয়। তো মাইক্রো ক্র্যাক থাকার জন্য আমরা যে বাতাসটা নেই, যে পলুটেড এয়ার বা জীবাণুযুক্ত এয়ার যদি লাঙে যায়, নর্মাল সিজনে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস বা অ্যালার্জেন সেটা লাঙের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু শীতকালে এটা ইজিলি ভিতরে ঢুকে যে বডির ইমিউনো সিস্টেমটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা ব্রঙ্কোস্পাজম হয়, শ্বাসকষ্ট, এই ধরনের রোগ দেখা দেয়। আর 3 নাম্বার হচ্ছে ডাইরেক্টলি যদি কোল্ড এয়ার, মানে আমরা শ্বাস প্রশ্বাসে নেই, আমাদের বডি টেম্পারেচার সাধারণত 37 ডিগ্রি, একটা নির্দিষ্ট ফিক্সড টেম্পারেচার, এটাকে বলি আমরা বডির কোর টেম্পারেচার। এই কোর টেম্পারেচারের যদি কোনো চেঞ্জ হয়, বাইরের এটা টেম্পারেচার, উনি বললেন, বৃষ্টি যেটা বললেন যে 10 পয়েন্ট, এটা
সামথিং, কিন্তু আমাদের বডির কোর টেম্পারেচার কিন্তু এখনো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই বাইরের হাওয়াটা যখনই আমাদের শরীরে ঢোকে, বিশেষ করে ঠান্ডা হাওয়া যদি আমরা নিঃশ্বাসের মাধ্যমে নেই, তাহলে ওইখানে ওই টেম্পারেচার হঠাৎ করে 37 ডিগ্রি আর 10 ডিগ্রি এর মধ্যে একটা ফারাক হয়, এবং টেম্পারেচার সবসময় সাম্যতা আসার জন্য ওখানে একটা মাইক্রো ক্র্যাক হয়। যেমন একটা গরম কাচের গ্লাসে যদি গরম জল রাখেন, সেটা যদি হঠাৎ কোনো বরফ জলে রাখা হয় তাহলে কাচের গ্লাসটা ফেটে যায়। আমাদের ওইখানে সেলগুলো তেমনি ফেটে যায়, এবং ডাইরেক্টলি এই কোল্ড এয়ার আমাদের রেসপিরারি যে স্মুথ মাসেল আছে সেখানে কন্ট্রাকশন করার পরে একটা ব্রঙ্কো স্পাজম হয়, তার জন্য কাশি, শ্বাসকষ্ট। এবার এই যে আমি তিনটে গ্রুপ বললাম, একটা ডাইরেক্টলি কোল্ড এয়ার ঢোকার জন্য, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার জন্য, এবং বাতাসের কম্পোজিশন চেঞ্জ হওয়ার জন্য মানুষের সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট, বিশেষ করে যাদের হাঁপানি বা সিওপিডি আছে তাদের। এটা গেল হচ্ছে নন ইনফেকশন। এবার ইনফেকশন, কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া এই শীতকালীন আবহাওয়ায় তাদের গ্রোথ হয়। যেমন আমরা কোনো সিড যদি কোনো শুকনো জায়গায় রেখে দেই তাহলে সেই সিডের কোনো অঙ্কুরিত হবে না। সেটা যদি একটু জল দিয়ে মাটিতে পুঁতে রাখা হয় তাহলে সেই সিডটা থেকে গাছ তৈরি হওয়ার সম্ভাবনা। তেমনি সুইটেবল এনভায়রনমেন্ট, মানে এই যে বাতাসের নির্দিষ্ট আপেক্ষিক আর্দ্রতা বা কোল্ড টেম্পারেচার বা বাইরের যে এয়ারের কম্পোজিশন, এতে কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার গ্রোথ হয়। তাদের এই সময়ই তাদের গ্রোথ হয়। তার মধ্যে আছে রাইনো প্যারাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা প্যারাভাইরাস, রেসপিরারি সিনসাইটাল প্যারাভাইরাস, নিউমোকক্কাল ব্যাকটেরিয়া। তো সেই ভাইরাসগুলো এই সময় গ্রোথ হয় বা ব্যাকটেরিয়াগুলো গ্রোথ হয়, এবং সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা নেই। এবং আগের থেকে যেহেতু লাঙে অল্প অল্প ইনজুরি আছে, এই ব্যাকটেরিয়া বা ভাইরাস ইজিলি লাঙের মধ্যে ঢুকে যায়, সর্দি, কাশি, জ্বর হয়। জ্বর যদি থাকে সেটা সাধারণত ইনফেকশন জনিত কারণে, আর জ্বর যদি না থাকে সেটা সাধারণত অ্যালার্জিক বা কোল্ড এয়ার বা ওয়েদারের কম্পোজিশন চেঞ্জের জন্য, মানে নন ইনফেকশন কজ থেকে যদি সর্দি, কাশি হয় তাহলে সেটা মানে জ্বর থাকবে না, ইনফেকশন হলে জ্বর থাকবে। আচ্ছা, আপনি যে দুটো ভাগে ভাগ করলেন, এর দুটো ভাগের মধ্যে কোন কোন রোগগুলো হচ্ছে, মানে এখন বর্তমানে আপনারা বেশি দেখতে পাচ্ছেন যে এই রোগগুলোর বেশি প্রাধান্য হচ্ছে? আমরা দেখুন ওপিডি বা প্রাইভেট ক্লিনিকে যেগুলো দেখছি, বিশেষ করে এই কয়েকদিনের যে নন ইনফেকশন জনিত রোগ ব্যাধি একটু বেশি দেখা দিচ্ছে। কারণ পেশেন্ট আমাদের কাছে আসছে, ডাক্তারবাবু নাক দিয়ে একটু একটু জল পড়ছে, একটু একটু হাসি আসছে, নাকটা কনজেস্টেড, গলায় খুসখুস করে কাশি, কফ খুব একটা বের হচ্ছে না। জ্বর আছে কি না, জ্বর সেই রকম ভাবে নেই, একটু গা গরম গরম মনে হচ্ছে, কিন্তু জ্বর দেখা যাচ্ছে টেম্পারেচার রেকর্ড করা যাচ্ছে না। তো এই ধরনের রোগটাই এখন একটু বেশি আর কি দেখা দিচ্ছে। এইগুলোই আমরা নন ইনফেকশন রোগ হিসাবে ধরে নিচ্ছি। এই যে নন ইনফেকশন রোগীরা যারা আসছে, তাদের যে লক্ষণগুলো আপনি বললেন, সেগুলো কোন পর্যায়ে গেলে তারা বুঝতে পারবে যে না, এবার আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত? আমি যদি এটা যারা ইনফেকশনের দিক থেকেও রয়েছে তাদের ক্ষেত্রেও বলি, যে যারা ইনফেক্টেড হচ্ছে, এবার তাদের কোন কোন সিমটমস থাকবে যে সেটা দেখে সে বুঝবে যে না, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত? খুব ভালো একটা কোশ্চেন আপনি জিজ্ঞেস করছেন। সাধারণ মানুষ কি কি সমস্যা হলে ডাক্তারের কাছে এটা যাবেন? প্রথমত
যে ইনফেকশাস বা নন ইনফেকশাসের মধ্যে একটা প্রাইমারি পার্থক্য হচ্ছে, ইনফেকশাস হলে সেখানে জ্বর থাকছে, নন ইনফেকশাস হলে জ্বর থাকছে না কিন্তু জ্বর জ্বর ভাব থাকছে। এবার কোনটাতে আপনি ডাক্তারের কাছে এটা যাবেন? নন ইনফেকশন, জ্বর জ্বর ভাব আপনার 7 দিনের মধ্যেও সিমটোমেটিক রিলিফ হচ্ছে না, আপনার কাশিটা প্রোডাক্টিভ কাপ মানে গাদা গাদা ইয়েলো কালার কাপ আসছে, হাঁটতে গেলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বসে থাকলে আপনার লেথার্জি হচ্ছে, হ্যাঁ আপনার মনে হচ্ছে যে আপনি ভালো এটা নেই, আপনার রেস্ট নিলে এটা ভালো, তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর যেগুলো ইনফেকশাস ডিজিজ মানে এই যে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এতে প্রথম থেকেই জ্বর থাকছে, প্রোডাক্টিভ কাফ হচ্ছে, প্রথম দিক থেকেই শরীরের খুব দুর্বলতা দেখা দিচ্ছে, হ্যাঁ প্রথম থেকেই শ্বাসকষ্ট বাড়ছে। তো সাধারণত ইনফেকশন হলে, ভাইরাস হলে 2-3 দিনের মধ্যেই এই সিমটমগুলো সাধারণত বডির ইমিউনিটি পাওয়ার কন্ট্রোল করে নেয়। 2-3 দিনের মধ্যে যদি কন্ট্রোল না হয়, আপনার জ্বর আছে, প্রোগ্রেসিভলি কাশিটা বাড়ছে, শ্বাসকষ্ট বাড়ছে, উইকনেসটা বাড়ছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে এটা যাবেন। এটা বললাম আমি নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল। এবং যারা নন হেলদি মানে ইমিউনো কম্প্রোমাইজড বা এক্সট্রিম এজ, যেমন খুব বাচ্চা বা খুব এল্ডারলি, তাদের কিন্তু এই টিপিক্যাল সাইন সিমটমগুলো থাকে না। বিশেষ করে এল্ডারলিদের একটা বড় ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, বড় নিউমোনিয়া হয়েছে, অথচ তাদের কোনো সেই রকম বড় ধরনের জ্বর নেই, হ্যাঁ একটু একটু কাশি আছে, হঠাৎ করে তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট, ডাক্তারের কাছে নিয়ে আপনি দেখলেন, ডাক্তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বললেন যে নিউমোনিয়া, এক্ষুনি হসপিটালে অ্যাডমিশন করতে হবে। তো সেই ক্ষেত্রে এল্ডারলি পার্সন বা ইমিউনোকম্প্রোমাইজ পার্সনের ক্ষেত্রে টিপিক্যাল সাইন সিমটমগুলো থাকে না, তাদের প্রথম দিকেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর যাদের অলরেডি শ্বাসজনিত কারণে বিভিন্ন শ্বাসকষ্ট, যেমন অ্যাজমা বা সিওপিডিতে আগের থেকে ভুগছেন, তারা কোনো সময় নষ্ট না করে ইনিশিয়ালি তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া এটা দরকার। কারণ তাদের লাংয়ের যে ব্যারিয়ার ক্যাপাসিটি বা লাংয়ের যে ডিফেন্স মেকানিজম খুব কম, তাদের খুব অল্পতেই বড় আকারের ডিজিজ দেখা দেয় এবং সাইন সিমটমগুলো সেইভাবে খুব একটা দেখা দেয় না। সেই জন্য সেই গ্রুপটাকে শুরুতেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আপনারা কোন কোন রোগগুলোকে স্পেসিফিক্যালি এই শীতকালীন ফুসফুসের রোগ হিসেবে ধরেন? দেখুন, শীতকালীন রোগ ব্যাধি একটা বললাম যে ইমিউনো কম্প্রোমাইজ বা যাদের শ্বাসজনিত রোগে আগের থেকে ভুগছেন, অ্যাজমা, সিওপিডি, এরা তো শ্বাসকষ্ট আগের থেকেই আছে তাদের এই ঠান্ডার টাইমে তাদের এই শ্বাসকষ্টটা বেড়ে যায়, তা আমরা বলি একুট এক্সাজারবেশন। সেই এক্সাজারবেশন যদি হয়, সেটা ইনফেকশন থেকে হওয়ার সম্ভাবনা, নন ইনফেকশন থেকে হওয়ার সম্ভাবনা। যে কোনো সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথাকে আমরা এই শ্বাসজনিত রোগ হিসেবে আখ্যা দিয়ে এটা থাকি। তো এর মানে মেইন হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেম, তার সাথে কাশি থাকবে বা গলা ব্যথা থাকবে বা শ্বাসকষ্ট। জ্বর যদি ইনফেকশন থাকে জ্বর থাকবে, আর যদি ইনফেকশন না থাকে জ্বর থাকবে না। তো এই যেটা বললাম যে অ্যালার্জেন জনিত, যেটা নন ইনফেকশন, যে বাতাসের কম্পোজিশন চেঞ্জ হওয়ার জন্য যদি হয় সেটাকে নন ইনফেকশাস, আর যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস থেকে হয় তাহলে সেটাকে ইনফেকশন জনিত শ্বাসকষ্ট বলে থাকি। আচ্ছা, এই যে আপনি ভাগগুলো করছেন, কোনোটা ইনফেকশাস কোনোটা নন ইনফেকশাস, এই যে বিষয়গুলো থাকছে, এগুলো আপনারা নির্ণয় করেন কিভাবে? একজন পেশেন্ট যখন আসছে তার সিমটমস তো এক,
জ্বর হয়েছে, কাশি হচ্ছে, গলা জ্বালা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সিমটমস গুলো তো একই রকম থাকছে, সেক্ষেত্রে আপনারা নির্ণয় করেন কি করে বিষয়টাকে যে কার কি রোগ হচ্ছে? দেখুন, কিছু ক্লিনিক্যাল সাইন সিমটম আছে। আপনার যদি অনলি গলায় একটু একটু ব্যথা, কাশি, জ্বর একবার এসছিল, হ্যাঁ, এই নিয়ে আপনি ডাক্তারের কাছে এলেন, ডাক্তারবাবু আপনাকে জিজ্ঞেস করলেন আপনার লেথার্জি বা উইকনেস আছে কিনা, আপনার স্বাভাবিক কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা আপনি সিঁড়ি দিয়ে একতলা থেকে দোতলায় উঠলেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এই যে কতগুলো সিমটম, সেইটা একটা পার্ট। আর কতগুলো সাইন তিনি ক্লিনিক্যালি ওই পেশেন্টে এক্সামিন করে, চেস্ট এক্সামিন করে তিনি বুঝতে পারবেন যে কতটা সিভিয়ারিটি। হ্যাঁ, তো এই যে সাইন এবং সিমটম দেখে একজন ক্লিনিশিয়ান অভিজ্ঞতা থেকে তিনি ডিটারমাইন করবেন এনার ডিজিজটা কতটা সিভিয়ার, এবং তাতে যদি তার কনফিউশন হয় তখন কিছু ইনভেস্টিগেশন, যেমন আপনার এক্স রে, থুতু টেস্ট, এবং বিভিন্ন যদি হসপিটালে অ্যাডমিশন হয় বিভিন্ন ধরনের ভাইরাল প্যানেল টেস্ট, এইগুলো থেকে কি রোগ কোন জীবাণু দ্বারা হচ্ছে, কতটা সিভিয়ার, সেই ইনভেস্টিগেশন করলেই একমাত্র বোঝা যায়। ইনিশিয়ালি ক্লিনিক্যালি সাইন সিমটম এটা দেখে এবং ক্লিনিক্যালি এক্সামিন করে, এবং থার্ড হচ্ছে ইনভেস্টিগেশন করে বোঝা যাবে কতটা সিভিয়ার। এবার একটু আমরা চিকিৎসার দিকে আসি, কারণ বর্তমানে শীতকাল চলছে আমরা জানি, আর তাপমাত্রার পারদ এতটাই কমেছে যে বেশ বেশ কিছু মানুষেরই কাশি, সর্দি, জ্বর এগুলো তো রয়েছেই। সেক্ষেত্রে একটু চিকিৎসার বিষয়টা একটু জেনে নিতে হবে। স্যার, এই যে চিকিৎসা আপনি যে বলছেন যে দুটো ভাগ রয়েছে, ইনফেকশাস, নন ইনফেকশাস, তার আবার আলাদা সিমটমস রয়েছে, চিকিৎসার ক্ষেত্রে কোন রোগের কি কি চিকিৎসা আপনাদের কাছে রয়েছে, মানে কোন কোন রোগগুলোর স্পেসিফিক্যালি চিকিৎসা কি রয়েছে? দেখুন, চিকিৎসাকে আমি যদি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ। কিউরেটিভ মানে আপনাকে কিছু মেডিসিন দিয়ে আপনাকে সেই রোগটাকে ভালো করানো, করতে হবে, আর হ্যাঁ। প্রিভেন্টিভ মানে আপনার যাতে না হয়, বা হলেও অল্পের উপর দিয়ে আসে, তার কতগুলো মেজার। যেমন আমরা একটু আগে আমি বললাম যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার জন্য পেশেন্টের যে রেসপিরেটরি সিস্টেম, মানে আমাদের এই নাক থেকে একদম লাংয়ের এন্ড অবধি যে সিস্টেম, এই সিস্টেমটা ড্রাই হয়। তো ড্রাই হলে আমরা যদি আমার ঠোঁট ফেটে যায়, সেখানে মাইক্রো ক্রাক হয়। তো আমাদের তার জন্য ময়েশ্চারাইজার করতে হবে লাংটাকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে হাইড্রেশন মেনটেন করা, মানে যাদের এই সর্দি কাশি জ্বর বা সর্দি কাশি জ্বরের প্রবণতা আছে তাদের হাইড্রেশনটা খুব ভালো করে মেনটেন করতে হবে। এবার আরেকটা কথা আমি বলেছিলাম যে কোল্ড ডাইরেক্টলি স্টিমুলেট দ্য রেসপিরেটরি সিস্টেম। তাই ঠান্ডা জল যদি আপনি খান তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আরো বেড়ে যাবে। সুতরাং আপনাকে ওয়ার্ম, স্পেশালি লিউক ওয়ার্ম ওয়াটার, মানে উষ্ণ, ঈষদুষ্ণ গরম জল যদি আপনি খান এবং এডিকুয়েট হাইড্রেশন মেনটেন করেন, তাহলে আপনার রেসপিরেটরি সিস্টেমের যে ড্যামেজ সেটা কিছুটা কন্ট্রোল হবে। আর হচ্ছে আপনার বডির ইমিউনো সিস্টেমটাকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আপনাকে প্রতিদিন খাবারের সাথে কিছু ফ্রেশ ভেজিটেবল এবং কিছু ফ্রেশ ফ্রুট, এই দুটো জিনিস থেকে ভিটামিন অ্যান্ড মিনারেলস, তো এই ভিটামিন এবং মিনারেলস আমাদের হিলিং প্রসেসটাকে হেল্প করে। যদি ওই যে মাইক্রো টিয়ার বা ক্রাক হচ্ছে সেইগুলো তাড়াতাড়ি রিপেয়ার হবে। এবং এডিকুয়েট প্রোটিন, প্রোটিন হচ্ছে একটা মানে ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ ফেরা রাখার একটা ইম্পর্ট্যান্ট উপায়। যদি প্রোটিন ভালো খান, হাইড্রেশন ভালো মেনটেন করেন, বা এডিকুয়েট ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রুট খান, তাহলে আপনার ইমিউনো সিস্টেম ভালো থাকবে। এবং আরেকটা কিছু
এটা মেজাজ, যারা এই ধরনের সর্দি কাশি বা হাঁপানির থেকে আগের থেকে ভুগছেন, তারা যদি এই সময় মাস্ক ইউজ করেন, মাস্ক আপনার দুটো এতে কাজ করবে। একটা হচ্ছে ফিল্টার, বাতাসে যে এয়ারের কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, মানে জীবাণুর পরিমাণ বেড়ে গেছে, বা ধুলো বালির বা যে মানে স্পোর সেইগুলোর পরিমাণ বেড়ে গেছে। তো আপনি মাস্কের মাধ্যমে যদি শ্বাস প্রশ্বাস নেন, তার একটা ইনিশিয়াল ফিল্টার হবে। তো সেই ফিল্টারটা আর একটা হবে যে ডাইরেক্টলি যে কোল্ড এয়ার লাংটাকে স্টিমুলেট করে, সেটাও ডাইরেক্টলি যাবে না। আপনি নাক দিয়ে শ্বাস যখন নেবেন, ওই হাওয়াটা নাকের মধ্যে দিয়ে যখন যাবে, তখন ওটা বডি টেম্পারেচারে কিছুটা ওয়ার্ম। তো তাহলে মাস্ক পরা, আর যাদের এই সর্দি কাশি ইনফেকশন, নাক দিয়ে জল ঝরছে, তাদের রিকারেন্ট হ্যান্ড ওয়াশ, কারণ ওই মেটেরিয়াল থেকে নতুন করে ইনফেকশন, বা আপনি যে ডোর বা দরজায় হাত রাখলেন বা কোনো সারফেসে হাত রাখলেন, আর এক ব্যক্তি যদি সেইখানে হাত পেরা রাখে, তো তারও হওয়ার একটা সম্ভাবনা। এবং ক্রাউডেড যে এরিয়া, সেই এরিয়াগুলো অ্যাভয়েড। এইটা হচ্ছে আপনার প্রিভেন্টিভ, মানে এইভাবে আপনি এই রোগ ব্যাধিটা কমাতে পারেন, বা মানে হলেও অল্পের উপর দিয়ে আপনার এটা যাবে। এবার হচ্ছে ট্রিটমেন্টের পার্ট। দেখুন, যদি ছোটোখাটো সমস্যা হয়, ওভার দ্য কাউন্টার যে সব ওষুধের দোকানে আপনি একটু গা ম্যাচ করছে, প্যারাসিটামল, বা আপনার নাক দিয়ে একটু জল পড়েছে, একটু অ্যান্টিহিস্টামিনিক, তার সাথে যদি আপনি একটু গরম জলের ভেপার, তাহলে আপনার বাড়িতে হোম ট্রিটমেন্ট এটাই এনাফ। নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না, কারণ আপনার পক্ষে ডিটেক্ট করা খুব টাফ এটা ইনফেকশন থেকেই সর্দি কাশি জ্বর, নাকি আপনার নন ইনফেকশন। যদি ইনফেকশন থেকে হয়, তাহলে কোন এটা ভাইরাস ইনফেকশন বা ব্যাকটেরিয়াল, আপনার পক্ষে এটা জানা অসম্ভব। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক আপনাকে খেতে হবে। আর যে যে কন্ডিশন বললাম, সেই কন্ডিশন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। একদম এই অ্যান্টিবায়োটিক নেওয়ার বিষয়টা আমি একটু বলতে চাইবো, কারণ আমরা জানি যে আপনার আমার মতো সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, তারা একটু শরীর খারাপ লাগছে, একটু দুর্বল লাগছে, প্যারাসিটামল খেয়েছি, কমছে না, একটু ডাক্তারখানায় চলে যাই, একটা মেডিসিনের হলে সেখানে থেকে যাব, একটা অ্যান্টিবায়োটিক কিনে এনে খেয়ে নিলাম। এটা এখন সাধারণ মানুষের একটা অভ্যাসে আমি বলবো দাঁড়িয়ে গেছে। কারণ মানুষ এখন অনেকেই আছেন যারা অ্যান্টিবায়োটিকের নাম জানেন, তারা গিয়ে টুক করে নিয়ে আসেন। এই অ্যান্টিবায়োটিকটা না জেনেই নিয়ে নেওয়াটা কি উচিত? এটা দেখুন, সেই ব্যক্তির জন্য এবং সোসাইটির জন্য খুবই একটা হার্মফুল ডিসিশন। আপনি একটা প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিনিক যদি আপনার চয়েসে খান ওভার দ্য কাউন্টার থেকে, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু অ্যান্টিবায়োটিক আপনি নিজে থেকে চুজ করতে যাবেন না। অ্যান্টিবায়োটিক অনেকগুলো খারাপ দিক আছে। একটা খারাপ দিক আছে যে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমাদের পৃথিবীতে, ওয়ার্ল্ডে, WHO এখন নতুন কোনো অ্যান্টিবায়োটিকের আবিষ্কার করে উঠতে পারছে না, অথচ যে সমস্ত অ্যান্টিবায়োটিক এখনো অবধি আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া সেই অ্যান্টিবায়োটিকে মারা যাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে এই অ্যাবিউজ অর মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। সেটা সাধারণত আমরা জেনারেল পাবলিক বা ড্রাগের দোকানদার এবং কিছু ডাক্তারও এর জন্য এটা দায়ী। তো এই অ্যান্টিবায়োটিক মিস ইউজ বা অ্যাবিউজ নিয়ে WHO খুব কনসার্ন, কারণ একটা ক্ষেত্রে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিকটায় কোনো জীবাণুই মারা যাচ্ছে না। সুতরাং রেস্ট্রিক্টেড ওয়েতে অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত। আমাদের ইন্ডিয়াতে একটা স্টাডিতে দেখা গিয়েছে 30-50% অ্যান্টিবায়োটিক আর মিস ইউজ, মানে তাদের অ্যান্টিবায়োটিক দরকার নেই, তবুও তারা ডাক্তার বা নিজে থেকে বা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক যেটা নিয়েছে, তার জন্য
ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিকে আর ভবিষ্যতে কাজ করবে না। তারপরে এই যে বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ইমিউনো সিস্টেম ডেভেলপ হওয়ার আগে যদি দেওয়া হয় তাহলে তার ইমিউনো অল্টারেশন হয়, ইমিউনিটি কমে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে গার্ড ডিসবায়োসিস, দেখবেন অনেকেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 2-3 দিন খাওয়ার পরে, বিশেষ করে অ্যামোক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার একটু ডায়রিয়ার হচ্ছে বা একটু আমাশার এইরকম একটা প্রবলেম দেখা আর কি দিচ্ছে। তো এটা কি হয়, অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে দেয়। তো আমাদের ইন্টেস্টাইনে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন আছে, আবার কিছু উপকারী ব্যাকটেরিয়াও আছে। তো অ্যান্টিবায়োটিক ওটা বোঝে না যে কোনটা ক্ষতিকর কোনটা হার্মফুল এটা ব্যাকটেরিয়া, সে সব ব্যাকটেরিয়াকেই এটা মেরে দেয়। তার জন্য কি হয়, যখন অ্যান্টিবায়োটিক কোর্সটা শেষ হলো হার্মফুল ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হয়, হ্যাঁ, দেন দ্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। কারণ ওইখানে যে নিউট্রিশন থাকছে বা যে এনভায়রনমেন্ট থাকছে তাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে যে হার্মফুল ব্যাকটেরিয়া ভার্সাস বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। তো তাদের মধ্যে একটা ব্যালেন্স হচ্ছে। কিন্তু যখনই কোনো অ্যান্টিবায়োটিক হচ্ছে দেখা গেল যে হার্মফুল ব্যাকটেরিয়াটা ওভার গ্রোথ, তাতে পেটের বিভিন্ন ধরনের রোগ একদমই, মানে এই অ্যান্টিবায়োটিক হয়। অ্যান্টিবায়োটিক এই নিজে থেকে নিলে এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তারপরে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে অর্গান ডিসফাংশন হয়। আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন দীর্ঘদিন, হ্যাঁ, কাশি হচ্ছে, খাচ্ছেন, দেখা গেল কিছুদিন পরে আপনার লিভারটা ড্যামেজ। আপনি ডাক্তারের কাছে এলেন, ডাক্তার দেখে জিজ্ঞেস করলেন যে এটা জন্ডিস, কজ কি, খুঁজে খুঁজে পাওয়া গেল যে আপনি একটা অ্যান্টিবায়োটিক অনেক দিন যাবত খেয়েছেন, তার জন্য আপনার লিভারটা ড্যামেজ হলো। তেমনি কিডনি এটা ড্যামেজ হয়, অনেকের লাংও এটা ড্যামেজ হয়। মানে অর্গান ডিসফাংশন ওয়ান অফ দ্য সাইড এফেক্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক। সুতরাং অ্যান্টিবায়োটিকের যে মিসইউজ বা অ্যাবিউজ এটা একেবারেই করা উচিত নয়। এটা খেতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবে। আরো একটি বিষয় ডক্টর, এই যে ভ্যাকসিন, আমরা তো এখন দেখছি বিভিন্ন রোগের বিভিন্ন রকম ভ্যাকসিন, এই বিষয়টার উপর ভ্যাকসিন কি রয়েছে? ভ্যাকসিন হলেও সেটা কতটা কার্যকরী? দেখুন, আমরা এই যে শ্বাসজনিত যে সমস্ত রোগ, যারা হাই রিস্ক এটা গ্রুপ, মানে যাদের বারবার একটুতেই সর্দি কাশি আর কি এটা লেগে যায়, বিশেষ করে সিওপিডি বা অ্যাজমা এটা পেশেন্টের, এদের কিছু ভ্যাকসিনের ব্যবস্থা আছে। ভ্যাকসিন নিলে একটা হচ্ছে যে ওই ডিজিজটা হওয়ার সম্ভাবনাটা খুব কম, আর হচ্ছে যদিও হয় অল্পের উপর দিয়ে এটা যায়। এখন অবধি 2 ধরনের এটা ভ্যাকসিন, মানে 2টো জীবাণুকে কন্ট্রোল করার মতো ভ্যাকসিন এখন অবধি আমাদের কাছে আছে। একটা হচ্ছে নিউমোকক্কাল এটা ভ্যাকসিন, আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এটা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা আবার তাদের ওই সেরোটাইপ চেঞ্জ হয়। এই বছর এক ধরনের ইনফ্লুয়েঞ্জা দিয়ে রোগব্যাধি হলো, নেক্সট ইয়ারের আর এক ধরনের ইনফ্লুয়েঞ্জা দিয়ে রোগ হলো। সেই জন্য সেই ভ্যাকসিনটা সাধারণত প্রত্যেক বছরে একবার করে নিতে হয়। আর যেটা নিউমোকক্কাল এটা ভ্যাকসিন, এটা বয়সের উপর ডিপেন্ড করে একটা ডোজ বা 2টো ডোজ নিলেই এনাফ। তো তাতে অনেকটাই বেনিফিট যায়। তো এই যে শ্বাসজনিত রোগ ছাড়াও আরো যে সমস্ত কন্ডিশন, ইমিউনো কম্প্রোমাইজ, যাদের বারবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা, যাদের অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, কিডনি বা এটা লিভার ট্রান্সপ্লান্ট, বা যারা প্রলং স্টেরয়েড খান, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ইন্ডিকেটেড। ভ্যাকসিন তার মানে রয়েছে, আপনারা সুস্থও হতে পারেন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ডক্টরের কাছে যান, নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য এই প্রোগ্রাম এই পর্যন্ত, একদম সময় শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ। ডক্টর, আপনাকে ধন্যবাদ।